আমরা যে খাবারটা খাবো সেই খাবারটা পাকস্থলী হয়ে কিভাবে পরবর্তী খাদ্যনালীতে যাবে এবং এই প্যানক্রিয়াস যে রসটা তৈরি করবে সেটি কিভাবে খাদ্যনালীতে যাবে। আপনি হচ্ছেন হেনার কি হন? জামাই না? আর আমাদের যিনি রুগী হেনা বেগম, বয়স 60, উনি এতক্ষণ আমার কাছে যেটা বললো যে ওনার চোখ সহ সমস্ত শরীর হলুদ হয়ে গিয়েছিল, প্রস্রাবের রং সরিষা তেলের মতো, শরীর চুলকায়, খাওয়ার রুচি কমে গেছে, পাশাপাশি ওনার ওজনও কমে গেছে। ঠিক এই অবস্থা নিয়ে একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে উনি দেখান, আমাদেরই একজন বড় ভাই ডাক্তার নাইম ভাইকে দেখেন। উনি পরবর্তীতে আমাদের আরো একজন সিনিয়র স্যার ডাক্তার রয়েসউদ্দিন স্যার, অ্যাসোসিয়েট প্রফেসর, উনি অত্যন্ত সুন্দরভাবে ইআরসিপি করে থাকেন, ওনার কাছে রেফার করেন। আর রয়েসউদ্দিন স্যার তখন ওনার ইআরসিপিটা করেন। কেন করেন এইটা আমি একটু বুঝেই বলি, তাহলে বুঝতে পারবেন। এই যেটা দেখছেন এটা হচ্ছে মানব দেহের পেটের ভিতরের একটা চিত্র, মানব দেহের পেটের ভিতরের একটা চিত্র। এভাবেই সাজানো থাকে। একটা অর্গান বাকি আছে, সেটা আমি একটু এঁকে দেই, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। আচ্ছা, আমরা যে খাবারগুলো খাই, মুখ থেকে খাবারগুলো খাওয়ার পরে পাকস্থলীতে আসে, পাকস্থলী থেকে খাদ্যনালীতে আগাইতে থাকে। এখন এই খাবারটাকে তো হজম করতে হয়। হজম করার জন্য কয়েক ধরনের রস শরীরের বিভিন্ন অর্গান থেকে আসে। এইটা একটা আসে এই লিভার থেকে, লিভার, আর একটা রস আসে এই প্যানক্রিয়াস, আর একটা রস খাদ্যনালী নিজের থেকে আসে। আপনার যে রুগী অর্থাৎ হেনা বেগম, ওনার যে সমস্যাটা হয়েছে, ওনার পিত্তনালীর এই অংশে একটা টিউমার হয়েছে। কি হয়েছে? টিউমার। স্বাভাবিক কি কাজ আসলে এই লিভারের কাজ হলো একজন প্রাপ্তবয়স্ক মানুষের লিভার গড়ে প্রতিদিন 500 রকমের কাজ করে। কয়শো? 500। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে হজমি রস বা পিত্ত রস তৈরি করে, যেই রসের রং হলো হলুদ। রসের রং কি? এই রসটা তৈরি করার পরে সে পিত্ত নালীর মাধ্যমে খাদ্যনালীতে পাঠাই দেয়। কেন পাঠায়? আমরা যে খাবারগুলো খাই সেটাকে হজম করার জন্য এই পিত্ত রসটা খুবই দরকার। এই রস খাদ্যনালীতে আসা খাদ্যের উপর কাজ করে খাবার হজমে সহযোগিতা করে এবং কিছু অংশ খাদ্যনালী হয়ে মলের সাথে বের হয়ে যায়। এ কারণে মানুষের মলের কালার কি? কিছুটা হলুদ বা ব্রাউন কালার। কিন্তু আপনি এখন চিন্তা করেন যে ওনার পিত্তনালীর এই অংশটা ব্লক হয়ে গেছে, সুতরাং যে পিত্তরস বা পানি এই নালী হয়ে খাদ্যনালীতে আসতো এতদিন, এখন সেই নালীটাকে বা রসকে নামতে পারতেছে? সেই রস আবার ব্যাক করে লিভারে আসতেছে। আপনি একটা জিনিস বলেন, আমাদের মানবদের যে কোনো জায়গায় যদি কেটে ফেলি কি বের হয়? ব্লাড, রক্ত। তার মানে কি? রক্ত আমাদের শরীরের সব জায়গায় জালিকার মতো, নেটের মতো আছে, সেটা কি? রক্তনালী। ঠিক তেমনই ভাবে লিভারের চারিদিকে কি আছে? রক্তনালী আছে। কি আছে? রক্তনালী। এখন রস যখন ব্যাক করে লিভারে আসে তখন লিভার থেকে রক্তনালীতে যায়। রক্তনালীতে গিয়ে ওই যে ফেরত আসা রস রক্তনালীর ভিতরে ঢুকে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়লে কি হবে? ওইটার রং কি? হলুদ। সুতরাং যার শরীরে এই ঘটনা ঘটে, যেমন আমাদের হেনা রোগীর, ওনার ক্ষেত্রে ঘটছে, ওনার রংটা কেমন হবে? হলুদ। সেজন্য ওনার সমস্ত শরীর রং কি? হলুদ, যেহেতু রসটা নিচের দিকে নামতে পারে না। আমার একই রকম ভাবে রস যে খাদ্যনালীতে আসতে পারে না, সুতরাং হেনা বেগম সহ যারা এই রোগে ভুগছেন তাদের মলের বা টয়লেটের কালারটা কি আগের মতো হলুদ হবে? হবে না, কারণ পিত্ত রসটা নিচের দিকে নামতে পারছে না। এই জন্য মলের কালার কিছুটা সাদা সাদা সাদা। হ্যাঁ, এরপরে এই পিত্ত রসটা তো আমাদের শরীরে সব জায়গায় বসে যায়, হ্যাঁ, চোখে বিশেষ করে, যে কারণে ওনার শরীরটা হলুদ। এই পিত্ত রসের সাথে পিত্ত লবণ নামক এক ধরনের পদার্থ থাকে, সেটা আমাদের চামড়ার নিচে নিচে ডিপোজিট হয়। যেখানে যেখানে ডিপোজিশন হয় সেখানে নার্ভ ইরিটেশন করে চুলকানি তৈরি করে। ওনারও তাই হয়েছে। এইগুলো দুইটা। আর এই পিত্ত রসটা যেহেতু হলুদ, রক্তনালীর মাধ্যমে একটা পর্যায়ে গিয়ে কিডনিতে যায়, কিডনিতে গিয়ে প্রস্রাবের সাথে বের হয়ে যায়। তাহলে এইটার রং কি ছিল? হলুদ। তাহলে প্রস্রাবের রংটা কেমন হবে? এই জন্য এই রোগীর রং কেমন? শরীরের রঙও হলুদ, প্রস্রাবের রঙও হলুদ। আবার উল্টো দিকে মলের কালার সাদা, আর শরীর চুলকাতে থাকে। এবার দেখেন, এই রস যেহেতু নিচের দিকে নামতে পারছে না, আমরা এই রোগী যে খাবারগুলো খাবে সেই খাবার কি হজম হবে? খাবারটা হজম হবে না। পাশাপাশি এই ক্যান্সার, শুধু এই ক্যান্সার না, যে কোনো ক্যান্সার যখন শরীরে বাসা বাঁধে, সেই ক্যান্সার থেকে কিছু কেমিক্যালস সিক্রেশন হয়, রসের মতো সিক্রেশন হয়ে ব্রেইনে চলে যায়, মাথায়। যেখানে মাথা হচ্ছে কি হেডকোয়ার্টার, সব কিছু কন্ট্রোল করে। আমরা কতটুকু খাবো, কি খাবো, আমার রুচি কী হবে, এটাও কন্ট্রোল করে কে? ব্রেইন। সেই যেটা কন্ট্রোল করে, মানে অ্যাপেটাইট সেন্টার, হ্যাঁ, ক্ষুধার ইচ্ছা যেটা কন্ট্রোল করে, সেইখানে ওই কেমিক্যালসটা যায়, গিয়ে
বাধা দেয়। কি বাধা দেয়? যাতে খাবার রুচিটা নষ্ট হয়, অরুচি তৈরি করে। তাহলে কি হবে? রোগী খেতে পারবে না, খাওয়ার রুচি কমে যাবে। আবার যে খাবারটা খাবে সেটা আবার হজম হবে না, তাহলে খাবার হজম হচ্ছে না, রুচি কমে যাচ্ছে। দুইটার ইফেক্টে কি হবে? রোগীর ওজন, যেমন হেনা বেগমের ওজন কমে গেছে। এইটাই হলো পিত্তনালীর শেষ অংশের ক্যান্সার বা টিউমার, যার ফলে ওনার 6টা ঘটনা ঘটছে। চোখ সহ সমস্ত শরীর হলুদ হয়ে গেছে, মলের কালার কিছুটা সাদা, শরীর চুলকায়, প্রস্রাবের রং সরিষার তেলের মতো, খাবার রুচি কমে গেছে, ওজন কমে গেছে। ক্লিয়ার? এখন কি করা যেতে পারে? যদি জন্ডিসের মাত্রা প্রথম দিকে ধরা পড়ে তাহলে সরাসরি সার্জারি করতে হয়। আর কিছু কিছু ক্ষেত্রে, যেটা হেনা বেগমের করা হয়েছে, প্রথমে যেহেতু যখনই তার রোগটা শনাক্ত হয়েছে অনেক অ্যাডভান্স স্টেজে, অনেক হলুদ হয়ে গেছিল, এই জন্য রয়েসউদ্দিন স্যার খুব চমৎকার একটা কাজ করছে। সেইটা কি? এই যে পিত্তনালী দেখেন, এটা তো ব্লক। এখন আপনারা চিন্তা করে দেখেন, এখানে যদি কোনো কারণে একটা নল ঢুকিয়ে দেওয়া যায়, এইখান থেকে এই টিউমারের ভিতর থেকে বাইরে খাদ্যনালীতে, টিউমারের ভিতর থেকে একটা নল বসাই দিলাম, তাহলে কি হলো? আগে যে রসটা নামতে পারতেছিল না, এখন যেহেতু এটা রিং করানো আছে, তাহলে এখন কি আবার রস নিচের দিকে নামা শুরু করবে না? হ্যাঁ, তাহলে কি ওনার জন্ডিস আস্তে আস্তে কি কমবে না বাড়বে? তাহলে হেনা বেগমের কি জন্ডিস কমছে না বাড়ছে? জন্ডিস কমে গেছে, খাবারও কিছুটা আগে থেকে খেতে পারতেছে, ঠিক আছে না? হ্যাঁ, তাহলে ইএসসিপি করায় কি লাভ হয়েছে না হয়নি? হয়েছে। কিন্তু একটা ব্যাপার আছে, যদি প্রথম অবস্থায় রোগটা শনাক্ত হতো তখন আবার স্যার ইআরসিপি করতো না। এটা যখন কোলানজাইটিস থাকে, জ্বর আসে কাঁপুনি সহ, খাবার রুচি কমে যায়, অথবা খুব ইচিং বেশি হয়, অথবা জন্ডিসের মাত্রা অনেক বেশি থাকে, তখনই নলটা পরিয়ে দেওয়া হয়। কিন্তু টিউমার বা ক্যান্সারটা আছে কিনা জায়গায় আছে, শুধুমাত্র একটা নল দিয়ে সাময়িকভাবে জন্ডিসটা কমানো হয়েছে। এখন আমরা কি করব? মেইন সার্জারিটা করব। আমি প্রেসক্রিপশনে দেখলাম স্যার আমার কাছে পাঠিয়েছেন, আমরা এখন একটা সার্জারি করব, একটা বড় সার্জারি। কি সার্জারি? এই সার্জারিটিকে বলা হয় পেটের ভিতরে যতগুলো বড় সার্জারি হয় তার মধ্যে এটা সবচেয়ে একটা বড় সার্জারি, ঠিক আছে? এখানে অনেকগুলো অর্গান ফেলে দিতে হবে, যদিও টিউমারটা এখানে, কিন্তু টিউমারের লোকেশনের কারণে শুধু ওই টিউমারটা ফেলে দিলে হয় না। তাহলে কি কি ফেলতে হয়? তাহলে দেখেন আমরা কি কি ফেলবো। দেখেন, এই কি পাকস্থলী না? পাকস্থলীকে 3 ভাগ করলে শেষ ভাগ, এবং প্যানক্রিয়াস যে রসটা তৈরি করতো সেটা প্যানক্রিয়াসের নালী খাদ্যনালীতে আসতো। প্যানক্রিয়াসের হেড এবং নেক এটা ফেলে দিব, হেড এবং নেক। পাশাপাশি এটা কি পিত্তথলি এবং এই পিত্তনালী সহ পিত্তথলি আমরা ফেলে দিব। এবং এই যে খাদ্যনালী ডিউডেনাম এবং জেজুনাম, ডিউডেনাম পুরো এবং জেজুনামের 10 সেন্টিমিটার, এই জায়গাটা আমরা ফেলে দিব। তাহলে কি দাঁড়ালো? পাকস্থলীর শেষ ভাগ পিত্তথলি এবং পিত্তনালী, এবং পাকস্থলীর পরের যে খাদ্যনালী ডিউডেনাম, এবং পরের যে খাদ্যনালী জেজুনামের 10 সেন্টিমিটার, এইগুলো কেটে আমরা বাইরে নিয়ে আসবো। তাহলে প্রশ্ন আসতে পারে যে এতদিন উনি যে খাবারটা খেত পাকস্থলীতে আসার পরে সেটা খাদ্যনালীতে চলে যেত, এখন এখান থেকে কেটে ফেললে খাবারটা কিভাবে পরবর্তী খাদ্যনালীতে যাবে? অথবা যে রসটা লিভার তৈরি করতো সেটি নালী হয়ে খাদ্যনালীতে আসতো, আমি তো নালী ফেলে দিচ্ছি, তাহলে এখন রসটা কিভাবে খাদ্যনালীতে আসবে? তৃতীয় আরেকটা প্রশ্ন আসতে পারে আপনাদের, যে প্যানক্রিয়াস প্রতিদিন 1 লিটার হজমি রস তৈরি করে, সেটি প্যানক্রিয়াসের নালী হয়ে খাদ্যনালীতে আসে, প্যানক্রিয়াসের আমি এখান থেকে কাটছি, তাহলে প্যানক্রিয়াস যে রসটা তৈরি করে সেই রসটা এখন খাদ্যনালীতে কীভাবে আসবে? এটা একটা প্রশ্ন না? ঠিক আছে, এই প্রশ্নটা আমি একটু বলে দিচ্ছি। দেখেন, এতক্ষণ দেখছিলেন যে এখানে কি কি অর্গান ছিল, এবার দেখেন ওই টিউমার সহ কি কি ফেলাই দিয়েছে। দেখেন, এটা পাকস্থলীর পরের অংশটুকু নাই, ফেলে দিয়েছি। প্যানক্রিয়াস ছিল এখানে, দেখেন প্যানক্রিয়াসের অর্ধেক আছে, বাকি অংশ দেখছেন নাই। কেন নাই? ফেলে দিয়েছি। এখানে দেখেন লিভার থেকে পিত্তরস তৈরি হয়ে যে নালী হয়ে আসতো সেই নালীটা আর নাই, দেখছেন? ওটা ফেলে দিয়েছি। নালীর সাথে এখানে একটা থলি লাগানো ছিল, সেটাও নাই। এখন আমরা যে খাবারটা খাবো সেই খাবারটা পাকস্থলী হয়ে কিভাবে পরবর্তী খাদ্যনালীতে যাবে, এবং এই প্যানক্রিয়াস যে রসটা তৈরি করবে সেটি কিভাবে খাদ্যনালীতে যাবে, এবং লিভার যে পিত্তরস তৈরি করবে সেই রসটা কিভাবে খাদ্যনালীতে যাবে, এটাই এখন প্রশ্ন জানা দরকার। এজন্য আমরা যে কাজটা করি, পেটের ভিতরে 15 থেকে 20 হাত খাদ্যনালী আছে, ওই খাদ্যনালীর একটা অংশ আমরা উপরে উঠে নিয়ে আসি, এনে প্রথমেই আমরা প্যানক্রিয়াসের সাথে জোড়া লাগাই। এই যে দেখেন, তাহলে এখন কি সুবিধা হলো? এই যে প্যানক্রিয়াস যে রসটা তৈরি করবে সেটা খাদ্যনালীতে আসবে না? হ্যাঁ, এই দেখেন সেই একই নালী একটু সামনের দিকে আগাইয়া আমরা আবার এই লিভারের সাথে জোড়া লাগাই দিছি। তাহলে লিভার যে পিত্তরসটা তৈরি করবে সেইটা এই নালী হয়ে কোথায় যাবে? খাদ্যনালীতে। তাহলে কি পিত্তরস আবার আগের মতোই খাদ্যনালীতে আসবে, আবার প্যানক্রিয়াস থেকে তৈরি হওয়া রস আগের মতোই খাদ্যনালীতে আসবে। এবার প্রশ্ন,
আমরা যে খাবারটা খাই সেটা কীভাবে খাদ্যনালীতে যাবে? এই জন্য আমরা যেটা করি, এই দেখেন এই পাকস্থলীর সাথে এই আবার আরেকটা বাইপাস করে দিয়েছি। তাহলে কয়টা বাইপাস করলাম? এক, এটাকে বলা হয় প্যানক্রিয়াটিকোজেজুনোস্টমি, এটা 2 নম্বর বাইপাস, এটাকে বলা হয় হেপাটিকোজেজুনোস্টমি, আর এটা 3 নম্বর বাইপাস, এটাকে বলা হয় গ্যাস্ট্রোজেজুনোস্টমি। তাহলে রোগী এখন কি আগের মতো খেতে পারবে কিনা? খেতে পারবে, এবং টিউমারও ফেলে দেওয়া হলো। সাথে টিউমারের সাথে পাকস্থলীর 3 ভাগের 1 ভাগ, ডিউডেনাম, জেজুনাম, পিত্তথলি, পিত্তনালী এবং প্যানক্রিয়াসের অর্ধেক ফেলে দিয়েছি। ফেলে দিয়ে আবার রোগীর খাদ্যনালী এনে সবগুলো, অর্থাৎ কাটা যে 3টা অর্গান, সেই 3টা অর্গানের সাথে জোড়া লাগিয়ে দিয়েছি। এটা ফেলে দিতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে, জোড়া লাগাইতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে, আর সব কিছু মিলিয়ে প্রায় 6 ঘন্টার মতো সময় লাগে। এবং অপারেশনের সময় সাধারণত আমরা 2 ভাগ ব্লাড নিয়ে শুরু করি, অনেক সময় 1 ভাগ লাগে, অনেক সময় 2 ভাগও লাগে। অনেক বড় অপারেশন, কিন্তু আমরা এটা নিয়মিতভাবে আমার এই AMZ হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সেন্টারে করে থাকি। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আপনারা কি বিষয়গুলো সবাই বুঝতে পারছেন? রোগ ক্লিয়ার? কি রোগ হয়েছে, আমরা কি করব? এই অপারেশনের পরে হসপিটালে প্রায় ওনাকে 7 থেকে 10 দিন থাকতে হবে। অপারেশনের 2 দিন আগে হসপিটালে ভর্তি হতে হবে। কয়দিন আগে? 2 দিন আগে। এবং সাধারণত অপারেশন হওয়ার 7 থেকে 9 দিন পরে রোগী বাসায় যায়। আলহামদুলিল্লাহ আমার অনেক অপারেশনের রোগী আছেন, তারা ভালো আছেন। আবার আরেকটা ইন্টারেস্টিং ইনফরমেশন আপনাদেরকে দেওয়া দরকার, যে এত বড় একটা কাজ করলেন আপনারা বা আমি করলাম, তাহলে তো ওনার চিকিৎসা শেষ হয়ে যাওয়ার কথা, আসলে কিন্তু শেষ হলো না। এরপরে থেরাপির একটা ব্যাপার থাকে। একজন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক দেখবেন, সে নির্ধারণ করবেন যে পরবর্তী আর কোনো চিকিৎসা লাগবে কি লাগবে না। বিষয় ক্লিয়ার? আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। জি, ভালো থাকুন। হ্যাঁ।